তিনি বুঝতে পারেন না তখন রেফার করেন না, সেই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় অসুবিধা, সমস্যা। এখান থেকে মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেখানে অভিজ্ঞ ডাক্তার নিয়োগ করা সত্ত্বেও তারা সেখানে চিকিৎসা না দিয়ে শহরমুখী হচ্ছে, তো আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? জেলা এবং উপজেলা হাসপাতালগুলোকে মোটামুটি ভাবে স্বয়ংসম্পূর্ণ, মানে সেখানে যে স্পেশালিস্ট থাকবেন তার যেন যন্ত্রপাতি থাকে চিকিৎসা করবার, তার কিছু যেন প্যাথোলজিক্যাল ইকুইপমেন্ট থাকে ডায়াগনোসিস করবার, তার যেন অ্যাসিস্ট্যান্ট থাকে, যিনি সার্জন থাকে তার জন্য অ্যাসিস্ট্যান্ট থাকে। সেখানে যদি ব্লাড ব্যাংক না থাকে তাহলে কিন্তু ওই সার্জন কোনো কাজে, একজন সার্জনের পোস্টিং দিলাম তিনি কোনো অপারেশন করতে পারছেন না বিকজ তার ব্লাড ব্যাংক নাই বা তার অ্যানেস্থেটিস্ট নাই, অপারেশন থিয়েটারটা হয়তো অ্যাডিকুয়েট না। সুতরাং এই স্বয়ংসম্পূর্ণ বলতে আমি সবগুলো মিলিয়ে বুঝাচ্ছি। তো আমরা চেষ্টা করছি এই স্বয়ংসম্পূর্ণতা আসতে। আমি বলতে চাচ্ছি যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার রুলস গুলো ফলো করা হচ্ছে না এবং অনেক দুর্নীতি হচ্ছে। সম্প্রতি এই মাসে চলতি মাসে 11 তারিখে আমি এক দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে ব্লাড দিতে গেছিলাম। সেখানে কোনো প্রকার টেস্ট ছাড়াই আমার ব্লাডটা গ্রহণ করা হয়েছে এবং রোগীর কাছ থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে পার রোগীর ব্লাড দাতার জন্য। আর এখানে নোংরা পরিবেশ দেখা গেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই অভাব। অসুবিধা হতেই পারে, তুমি যদি আমাকে ডিটেইল জানাও আই ডেফিনেটলি লুক ইনটু দ্য ম্যাটার। এখান থেকে স্যার আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এসেছি। আমি স্যার দুঃখের সাথে জানছি স্যার যে আমরা যারা স্যার নতুন ইয়ারে আমাদের স্যার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে স্যার 2006 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে স্যার হোস্টেলের যে কাজে হাত দেওয়া হয়েছে, কিন্তু স্যার সরকার পরিবর্তনের সাথে স্যার হোস্টেলের যে কাজটা স্যার থমকে যায় এবং স্থগিত হয়ে যায় আমরা তাদের কিছু জটিলতার কারণে। কিন্তু স্যার আমরা স্যার যারা সাধারণ স্টুডেন্ট আছি স্যার, আমরা স্যার বিগত 2 বছরে স্যার আমরা এবং আমাদের পরে যে ব্যাচ এসেছে আমরা স্যার এখন স্যার হোস্টেল পাইনি স্যার। তোমার মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে গতকাল রাত্রেই বোধহয় আমার সাথে এই ব্যাপারে আলাপ হচ্ছিল। অ্যাবসলিউটলি তুমি যে সাবজেক্টটি তুলেছো তার সাথে এই বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। তিনি আমাকে এই প্রবলেমগুলো জানিয়েছেন এবং তিনি আমার সাথে আলাপ করবেন এবং সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন। সুতরাং আমি মনে করি তোমাদের যে অসুবিধা আছে সেটি অতি শীঘ্রই দূর হয়ে যাবে। শেষ প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আমরা ঢাকা মেডিকেল কলেজকে কতদিন নাগাদ পরে মানে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে পারবো? ধন্যবাদ। খুব কঠিন প্রশ্নটি করলে আমাকে। আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, তুমি যখন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, সুতরাং তোমার চিন্তার সাথে আমার চিন্তার মিল তো থাকবে। ওর প্রশ্নে অনেক আবেগ ছিল, আমি সেই জন্যই বললাম যে আমিও তো ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। সুতরাং আমার মেডিকেল কলেজটি বিশ্ববিদ্যালয় হলে অবশ্যই তোমার মতো আমিও অবশ্যই আনন্দিত হবে। আমি বলি যে শুধু ঢাকা মেডিকেল কলেজ না, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে যেটি আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি করতে পেরেছি আমরা গত সরকারের আমলে, এটি স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণ এখনো গড়ে উঠতে পারেনি এবং এটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যেভাবে আমরা চাচ্ছিলাম অনেক দূর এগিয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় আরো কতগুলো দরকার। আমার কাছে তুমি বিশ্ববিদ্যালয়ের করার পেছনে দুটি বড় যুক্তি আছে। সেটি আবেগ একটি বড় যুক্তি, সেটি যুক্তি না। আসলে বিশ্ববিদ্যালয় করলে আমার কি লাভ? যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়কে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আমরা স্বায়ত্তশাসিত হিসেবে পাই। আমরা যদি মেডিকেল কলেজগুলোকে এই স্বায়ত্তশাসনটা দিতে পারি তাহলে দে ক্যান রুল দেমসেলস। তো আমার কাছে সেটি সবচেয়ে বড় বেনিফিট। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের হাতে খুব স্বল্প সময়, এই জন্য আমাদের অনুষ্ঠানের একটি পার্ট হচ্ছে যে আমরা খুব এক কথায় কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন ডাক্তার এবং বাংলাদেশের প্রথম একজন ফুল প্রফেসর যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, কারণ এটি সবসময় হয় না যে নিজ ডিসিপ্লিনের মধ্যেই আবার অ্যাডমিনিস্ট্রেটিভ জবটা পাওয়া যায়। আপনার কাছে ফলে দুটো বিষয় হয়েছে, একটি হচ্ছে রাজনীতি করেছেন এবং আপনি ঢাকা মেডিকেল কলেজের ভিপিও ছিলেন, অর্থাৎ সাধারণ জনগণের এক ধরনের এক্সপেকটেশন আছে, আবার যেহেতু নিজে একজন ডাক্তার, ডাক্তার সমাজেরও এক ধরনের এক্সপেকটেশন আছে। এই দুই এক্সপেকটেশনকে আপনি কিভাবে সমন্বয় করেন, যদি এক কথায় উত্তর দেন? এটি সমন্বয় সবচেয়ে কঠিন। নিজ গ্রামেই হাসপাতালটি চালিয়ে আসছি বহুদিন থেকে নিজে পয়সায়, সুতরাং মানুষের উপকার করার জন্য আমি চেষ্টা করি। তো এখানে যেহেতু আমি প্রফেশন থেকে ম্যানেজার হিসেবে, প্রফেশনাল ম্যানেজার হিসেবে এখন আছি, তো সেখানে আমার সুবিধা অসুবিধা দুটোই আছে যে আমি আই নো দি ডিটেলস অফ দ্য সিস্টেম, যে কোথায় ফল্ট আছে। তো সেখানে সেজন্য আমাকে ফাঁকি দিতে পারা খুব মুশকিল, ডাক্তারদের জন্য হোক অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য হোক। তো আমি মনে করি সেই জায়গাটা আমার জন্য পজিটিভ সাইড। আর নেগেটিভ বা ডিফিকাল্ট সাইড হচ্ছে যে এক্সপেকটেশন ইজ টু হাই। আপনি তো সব জানেন, আপনি তো ভালো মানুষ, আপনি তো ভালো ডাক্তার, সবই করতে পারেন না কেন? আমি মনে করি আমার নেগেটিভ দিক। আপনাদের ম্যানিফেস্টোতে নির্দলীয় প্রশাসনের কথা বলা হয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নির্দলীয় হয়নি, অভিযোগ আছে। আমি বলবো
সামগ্রিক পরিবর্তন, আমি যে কথাটি অনেক সময় অনেক উদাহরণ দিয়ে আমার ছাত্রদের অনেক জায়গায় বলি যে হাঁড়িতে ভাত রান্না হলে এক পাশে রান্না হবে আরেক পাশে রান্না হবে না, তা কোনো হবে না। সমাজের সামগ্রিক পরিবর্তন আসতে হবে। এই যে সমাজ, ভবিষ্যৎ সমাজ আমাদের সামনে বসে, এরা যখন সামাজিক পরিবর্তন বিবর্তন আসবে তখন সব জায়গায় পরিবর্তন হবে, এটি আমি বিশ্বাস করি। আরেকটি প্রশ্ন, বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্বাস্থ্যনীতি। এই ব্যাপারে কি বলবেন যে স্বাস্থ্যনীতি আসলে কতটা বাস্তবায়নের মুখ দেখছে? স্বাস্থ্যনীতি তো আমরা করে ফেলেছি। স্বাস্থ্যনীতি আমাদের মন্ত্রণালয়ে পাশ হয়ে গেছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আবার ফিরে আসবে, তারপরে পার্লামেন্টে পাশ হয়ে গেলে এটি স্বাস্থ্যনীতির আকারে প্রকাশিত হবে। এছাড়াও কিন্তু আমি একটি কথা বলে দিতে চাই আজকে, আমার আরো একটি স্বপ্নের কথা। সেটি হচ্ছে, স্বপ্নটি হচ্ছে আমাদের জনগণ, বিশেষ করে ডিসঅ্যাডভান্টেজ, আমরা জানি 1 থেকে 2 কোটি মানুষ এই ডিসঅ্যাডভান্টেজ, খুবই অতি দরিদ্র মানুষ। আমরা বেশ কয়েকটি দেশ দেখেছি ইতিমধ্যে, তারা এই জায়গাটা, এই গরিব মানুষের স্বাস্থ্য সেবাটা পূরণ করেছেন, সেটি একটি বিশেষ পরিকল্পনার মাধ্যমে। আমরা সেখানে আমাদের স্টাডি টিম পাঠিয়েছি মন্ত্রণালয় থেকে। আমরা মনে করছি যে এই ডিসঅ্যাডভান্টেজ, এই দরিদ্র জনগণকে আমরা স্বাস্থ্যসেবা একটি উপহার দিতে পারবো একটি কার্ডের মাধ্যমে। তারা সেই কার্ডটি নিয়ে যে কোনো জায়গায় মানে হাসপাতালে গেলে বিনা পয়সায় সমস্ত স্বাস্থ্যসেবা তারা দাবি করতে পারবেন। এক্সপেরিমেন্টাল আকারে আমরা 2-1 মাসের মধ্যে 2-1টি ডিস্ট্রিক্টে শুরু করতে চাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রিয় দর্শক, কথা বলছিলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আফম রুহুল হকের সাথে। আমরা অনেকগুলো বিষয় এখানে দেখেছি। তিনি বলেছেন কি কি স্বপ্ন তার আছে এবং কি কি উদ্যোগ তার সরকার নিয়েছে এবং কি কি এখনো নেয়নি কিন্তু তার পরিকল্পনায় আছে। স্বাধীনতার 40 বছরে আমরা বিভিন্ন সরকারকে দেখেছি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে অনেক ধরনের প্রতিশ্রুতির কথা বলেছেন। সব প্রতিশ্রুতি হয়তো পূরণ হয়নি, কিন্তু কিছু কিছু প্রতিশ্রুতি পূরণ হবে। সেই জায়গা থেকেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হবে আগামী শুক্রবার ঠিক এই সময়ে চ্যানেল আইতে।